জঙ্গলে একটি বাঘ বাস করত। বাঘের ছিল যেমন শক্তি তেমনি অহংকার। বাঘ কাউকে দেখেই ভয় পেত না, সে যেই হোক না কেন। একদিন বাঘের সামনে দিয়ে এক হাতি যাচ্ছিল। কিরে বেটা বাঘ, দেখতে পাচ্ছিস না আমি এই দিক দিয়ে যাচ্ছি? তাড়াতাড়ি আমার রাস্তা ছেড়ে দে বলছি। কি বললি? আমি হচ্ছি শক্তিশালী বাঘ আর আমাকেই সরে যেতে বলছিস রাস্তা থেকে? কেন, তুই অন্য দিক দিয়ে যেতে পারিস না? আমি কাউকে ভয় পাই না, বুঝতে পারলি? ওরে বোকা, তোর ভালোর জন্যই বলছিলাম আমি। তুই আবার কবে থেকে শক্তিশালী হলি? এই জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী হচ্ছি আমি। তোর দেহের আকার আর আমার দেহের আকার দেখছিস একবার? আমি যদি তোকে পা দিয়ে পাড়া দেই তাহলে তো তুই মাটির নিচে মিশে যাবি। খালি দেহ বড় থাকলেই হবে, বুদ্ধিটাও বড় হতে হয়, বুঝেছিস গাধা? তোরা বড় হয়ে লাভ কি? তোদের জাতের সবাইকেই তো মানুষ ধরে নিয়ে গিয়ে চাকর বানিয়ে রাখে, তখন তো তোরা কিছুই করতে পারিস না। আমাদেরকে দেখ, কোনোদিনও দেখেছিস কোনো মানুষ বাঘকে তার চাকর বানাতে পেরেছে? ওরে শয়তান বাঘ, তোর এত অহংকার, আর তুই কিনা আমাদের জাত তুলে কথা বলছিস? তোকে আজ ছাড় দেওয়া যাবে না, দেখ তোর কি হাল করি আমি। এই বলে হাতি বাঘটিকে তার সুরে পেঁচিয়ে এক ঝটকায় গাছের আগায় তুলে দিল, আর বাঘ সেখানেই ঝুলে থাকতে লাগলো। তারপর হাতি সেখান থেকে চলে গেল। বাঘ বেশ কিছুক্ষণ ঝুলে থাকার পর মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে বাঘের অবস্থা নাজেহাল। ওরে বাবারে, এই হাতিটার সাথে পাঙ্গা নেওয়াটা ঠিক হয়নি আমার। বেটা এমন আছাড় দিয়েছে, হাত পা একদম ভেঙে দিয়েছে। এখন তো ঠিক মতো উঠতেও পারছি না, আর উঠতে না পারলে শিকার করব কিভাবে? বাঘ পড়ে গেল বিপাকে। এদিকে শিয়াল বাঘের কাছে আসলো। শিয়াল দূর থেকে সবই দেখেছিল। আরে বাঘ মামা, তোমার মোটেই উচিত হয়নি ওই হাতিটার সাথে পাঙ্গা নেওয়া। তুমি এমনি এমনি ওর সাথে শক্তি দেখাতে গেলে কেন? এবার বুঝতেছো মজা, হাতির সাথে পাঙ্গা নিলে কি হয়? বুঝেছি রে ভাগ্নে, ভালো করেই বুঝেছি, কিন্তু এখন তো আমি অচল হয়ে গেলাম কয়েকদিনের জন্য। এতদিন তো তুই আমার শিকারের অবশিষ্ট খেয়েছিস, এখন কয়েকদিনের জন্য আমি শিকার করতে পারবো না। তুই কিছু একটা ব্যবস্থা করে দে ভাগ্নে, তোর তো অনেক বুদ্ধি। কি আর করি মামা, কয়েকদিনের জন্য তুমি আর শিকার করতে পারবে না, আমাকেই কিছু একটা করতে হবে। আচ্ছা মামা, আমি যদি কোনো পশু পাখিকে তোমার কাছে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসি, তখন তো তুমি শিকার করতে পারবে, তাই না? হ্যাঁ পারবো, কিন্তু একটা বাঘের সামনে জঙ্গলের কোনো পশু পাখি আসবে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তোমারও তো বুদ্ধি খাটাতে হবে না, বেশি বুদ্ধি খাটাতে গিয়েই তোমার আজ এই অবস্থা। তুমি শুধু আমার ইশারা মতো কাজ করবে, তাহলেই হবে। তবে তুমি এখানেই পড়ে থাকো, আমি তোমার জন্য শিকারের ব্যবস্থা করতে যাই। এই বলে শিয়াল চলল শিকারের খোঁজে, আর বাঘ হাত পা ভেঙে ওখানেই পড়ে থাকলো। শিয়াল জঙ্গলে এদিকে ওদিকে শিকার খুঁজতে লাগলো, কিন্তু মনের মতো শিকার পাচ্ছিল না শিয়াল। এই দিক ওই দিক তো অনেক খুঁজলাম, মনের মতো শিকার পেলাম না। মনে হচ্ছে জঙ্গলের সামনের দিকেও যেতে হবে। ওইদিকে বেশ কিছু ছাগল ঘাস খেতে আসে, আর ছাগলরা বেশ বোকা হয়। ওদের মধ্য থেকে একটাকে পেলেই হলো, যাই জঙ্গলের সামনের দিকে। এই বলে শিয়াল চলল জঙ্গলের সামনের দিকে। এদিকে জঙ্গলের সামনের দিকের মাঠে একটি ছাগল ঘাস খাচ্ছিল। ছাগলটি বেশ নাদুস নুদুস ছিল। কিছুক্ষণ পর শিয়াল সেখানে এসে উপস্থিত হলো, আর গাছের আড়াল থেকে ছাগলটিকে দেখতে লাগলো। আর শিয়াল বলতে লাগলো, এই তো পেয়েছি একটাকে। ছাগলটা
দেখতে বেশ নাদুস নুদুস আছে, এই বেটাকেই মামার কাছে নিয়ে যায়। তারপর দুই মামা ভাগ্নে মিলে এইটাকে মজা করে খাওয়া যাবে। এই বলে শিয়াল ছাগলের কাছে গেল ছাগলের সাথে কথা বলতে, আর ছাগলকে বোকা বানিয়ে বাঘের কাছে নিয়ে যেতে। কি ছাগল ভাইয়া, কেমন আছো? অনেকক্ষণ যাবত দেখছি তুমি মনমরা হয়ে শুধু ঘাসই চাবাচ্ছ কেন? জঙ্গলে কি তোমার কোনো বন্ধু বান্ধব নেই? তাদের সাথে তো একটু আড্ডা করতে পারো, তাহলে তো মনটা ভালো থাকে তোমার। ঠিকই বলেছ, জঙ্গলে আমার কোনো বন্ধু বান্ধব নেই। তোমার মনে হয় অনেক বন্ধু বান্ধব আছে জঙ্গলে? এইটা কোনো কথা বললে নাকি? জঙ্গলে সব পশু পাখিরাই তো আমার বন্ধু। জঙ্গলে সিংহ থেকে শুরু করে বাঘ পর্যন্ত সবাই আমার বন্ধু। তাদের সাথে দেখা হলে আমি ওদের সাথে অনেক দুষ্টুমি করি, ওদের উপরে গিয়ে লাফাই আমি। তবুও ওরা কিছুই বলে না আমাকে, কারণ আমি ওদের বন্ধু। কেন ভাইয়া, দুই একটা বাঘের সাথে তোমার বন্ধুত্ব নেই? এ কি বলছো? বাঘের সাথে আবার বন্ধুত্ব হয় নাকি? ওরা তো আমাদেরকে দেখলেই খেতে তেড়ে আসে। এটা তোমার ভুল ধারণা। বাঘ তোমাদের কাছে তেড়ে আসে কারণ বাঘ তোমাদেরকে বন্ধু করতে চায়, কিন্তু তোমরা তো আজীবনই বাঘকে ভুল বুঝে আসলে। তাহলে আমার সাথে চলো, একটা বাঘের সাথে তোমার বন্ধুত্ব করিয়ে দেই, তাহলেই সব ভুল ধারণা ভাঙবে তোমার। কিন্তু বাঘ যদি আমাকে ধরে ফেলে তাহলে তো আমি পালিয়েও যেতে পারবো না, ও তো আমাকে খেয়েই ফেলবে। আমি শিয়াল থাকতে বাঘ তোমার ক্ষতি করবে এটা তুমি ভাবলে কি করে? তোমার সাথে তো অনেকক্ষণ কথা বললাম, তুমিও তো আমার বন্ধু হলে, আর তুমি কি না আমাকেই ভরসা করতে পারছো না? একবার আমাকে বিশ্বাস করেই দেখো। এইরকম অনেক ভুলভাল বুঝিয়ে শিয়াল ছাগলকে নিয়ে গেল বাঘের কাছে। এই দেখো একটা বাঘ, চলো ওর কাছে যাই, ওর সাথে তোমার পরিচয় করিয়ে দেই। না বাবা, আমার অনেক ভয় করছে। ও যদি আমাকে ধরে ফেলে? আমারও তো ইচ্ছে আছে বাঘের সাথে বন্ধুত্ব করার, ওর কানের গোড়ায় গিয়ে ভ্যা ভ্যা করতে, কিন্তু আমার তো অনেক ভয় করছে। তুমি আগে যাও, যদি বাঘ তোমার কোনো ক্ষতি না করে তাহলে আমিও যাব। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাঘের কাছে যাচ্ছি, আর বাঘের কাছে গিয়ে ওর উপরে লাফালাফি করছি। যখন আমি ওর উপর লাফালাফি করব তখনই তুমি চলে আসবে, আর বাঘের সাথে তোমার পরিচয় করিয়ে দিব আমি। এই বলে চালাক শিয়াল সোজা বাঘের কাছে গেল, আর বাঘের কানে কানে বলল, মামা, একটা ছাগল এনেছি, ওকে বলেছি তোমার সাথে আমার গভীর বন্ধুত্ব। এখন আমি তোমার উপর লাফালাফি করব, তুমি কিছু মনে করো না। তাহলে ওই বেটা আড়াল থেকে সামনে আসবে, আর তুমি তখন ওকে সুযোগ পেতেই ধরে ফেলো। এই বলে শিয়াল বাঘের ওপর চড়ে লাফালাফি করতে শুরু করলো। ছাগলটি দেখতে পেল শিয়াল বাঘের ওপর লাফালাফি করছে, তখন ছাগলটি আস্তে আস্তে বাঘের কাছে আসতে শুরু করলো, আর বাঘের কাছে এসেই বাঘের কানের গোড়ায় ভ্যা ভ্যা করতে লাগলো। আর বাঘ তখনই ছাগলটিকে থাবা দিয়ে ধরে ফেললো। কিরে বেটা ছাগল, তোর এত বড় সাহস, তুই আমার কানের গোড়ায় এসে ভ্যা ভ্যা করিস? আমার ভাগ্নে তোকে বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছে তোকে শিকার করার জন্য। এবার আমি আর শিয়াল দুজন মিলে তোকে খাবো। এই বলে বাঘ ছাগলটিকে মেরে ফেললো। তারপর বাঘ আর শিয়াল মিলে ছাগলটাকে খেয়ে ফেললো। এভাবেই বাঘ সুস্থ না হওয়া পর্যন্ত শিয়াল বাঘকে শিকার করতে সাহায্য করলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
এক শিয়াল ও এক হাঁস ছিল। শিয়ালটি ছিল বেশ দুষ্টু, কোথায় কার ডিম ও ছানা আছে তা খোঁজ নিত এবং খেয়ে ফেলত। হঠাৎ একদিন নদীর পাড়ে এক হাঁস ডিম পাড়ছিল। শিয়াল হাঁসকে দেখে এগিয়ে গেল আর বলতে লাগলো, কিরে হাঁস, তোর ডিম দুটো দেখতে বেশ সুন্দর হয়েছে। তাড়াতাড়ি তোর ডিম দুটো আমায় দিয়ে দে। আমায় আবার অন্য জায়গায় যেতে হবে ডিম চুরি করতে। আমার কাছে একদমই সময় নেই। এগুলো তো আমার ডিম, আমার ডিমগুলো কেন তোমাকে দেব? তুমি যাও এখান থেকে, আমি আমার ডিম তোমাকে কিছুতেই দিব না। যত বড় মুখ নয় তত বড় কথা। ডিম দিবি না বললেই হলো। তুই ডিম না দেওয়ার কে? আমি তোর ডিম খাবই খাবো। তোর সাহস থাকলে আমাকে আটকিয়ে দেখা। এই বলে দুষ্ট পাজি শিয়াল জোর করে হাঁসের ডিম দুটো খেয়ে ফেলল, আর হাঁস শিয়ালের ভয়ে পানিতে নেমে গেল। আহা, কি যে মজা তোর ডিম! খেয়ে খুব শান্তি পেলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। বেশি দেরি না করে খুব শীঘ্রই ডিম দিস। আমি এসে সেই ডিমগুলো খেয়ে যাব। এই বলে দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। শিয়াল চলে যাওয়ার পর হাঁস বলল, এই দুষ্ট পাজি শিয়ালের জন্য আমি ডিম দিতেই পারছি না। যখনই ডিম দিচ্ছি তখনই এসে আমার ডিমগুলো খেয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে তো আমি আমার বংশ বৃদ্ধি করতে পারবো না। না, একটা উপায় তো আমাকে বের করতেই হবে। এই বলে হাঁস চলে গেল একটি নিরাপদ জায়গার খোঁজে, যেখানে সে ডিম দিলে ওই দুষ্ট পাজি শিয়াল আর ডিমগুলো খেতে পারবে না। বাহ, এই জায়গাটা তো দেখছি বেশ ঝোপঝাড় দিয়ে ভরা। মনে হচ্ছে শিয়াল এখানে আসে না। আমার ডিম দেওয়ার জন্য এই জায়গাটি নিরাপদ বলে মনে হচ্ছে। এই বলে হাঁস সেখানে একটা বাসা বানালো আর সেই বাসাতে একটি ডিম দিল। আজ তো একটা ডিম দিলাম, এখন খাবারের সন্ধানে চলে যাই। কাল আবারও একটা ডিম দিতে হবে। এই বলে হাঁস গেল নদীতে খাবার খেতে, আর খেতে খেতে হাঁস বলে, বাহ, মাছ খেয়ে আমার পেটটা একদমই ভরে গেল। এখন আমি আমার বাসায় চলে যাই। এই বলে হাঁস তার বাসায় যাওয়ার জন্য রওনা হলো, আর দেখলো, আরে আরে, এই ডিম কোত্থেকে আসলো? যখন আমি এই পথ দিয়ে এসেছিলাম তখন তো আমি এখানে কোনো ডিম দেখতে পাইনি। মনে হচ্ছে কোনো দুষ্ট প্রাণী চুরি করে এখানে ফেলে রেখে গেছে। যাই হোক, ডিমটি এখানে থাকলে তো শিয়াল শকুনে খেয়ে ফেলবে। তার চেয়ে ভালো এই ডিমটি আমি আমার বাসায় নিয়ে যাই। আমার ডিমের সাথে আমি এই ডিমটিকে তা দিব, আর দেখব এই ডিম থেকে কার ছানা বের হয়। এই বলে হাঁস সেই ডিমটি নিয়ে বাসায় চলে গেল। ওই দিন রাতে হাঁস আরেকটি ডিম দিল। পরদিন সকালবেলা, বাহ, আমি তো দুটো ডিম দিয়েছি আর একটি ডিম কুড়িয়ে পেয়েছি। আজ থেকে এই তিনটি ডিমেই তা দেওয়া শুরু করব। যেমন ভাবা তেমন কাজ। হাঁস তার ডিমগুলোতে তা দেয় আর মাঝে মধ্যে নদীতে গিয়ে খাবার খেয়ে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আরে, আমার ডিম দুটো থেকে তো দুটো ছানা বের হলো। আমার ছানাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, ঠিক আমার মতো। কিন্তু এই কুড়িয়ে পাওয়া ডিম থেকে তো কোনো ছানা বের হলো না। হাঁস যখন
এসব কথা বলছিল, ঠিক তখনই ডিমটি ফাটতে শুরু করলো, আর ডিম ফেটে একটি ভয়ঙ্কর সাপের ছানা বেরিয়ে এলো। আরে আরে, এ তো দেখছি একটা সাপের ছানা। এই সাপের ছানা তো আমার ছানা দুটোকে খেয়ে ফেলবে। এটা আমি কি করেছি? নিজেই নিজের বিপদ ডেকে এনেছি। সাপের ছানাটি ডিম থেকে বেরিয়ে হাঁসকে মা মা বলে ডাকতে থাকে। মা মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আরে আরে, এই সাপের ছানাটা তো আমাকে মা মা বলে ডাকছে। আমি তো ভেবেছি আমি ওকে তাড়িয়ে দিব, কিন্তু ওর প্রতি তো আমার একটা মায়া জন্মে গেল। এদিকে হাঁসের অন্য ছানা দুটি তাদের মাকে বলতে লাগলো, মা, ওকে তাড়িয়ে দাও, ও দেখতে আমাদের মতো না, ওকে তাড়িয়ে দাও মা, তাড়িয়ে দাও। হ্যাঁ মা, হ্যাঁ, আপু ঠিকই বলেছে, ওকে তাড়িয়ে দাও। ছানারা, তোমরা চুপ করো, ও আমাকে মা বলে ডেকেছে, আমি ওকে কিছুতেই তাড়িয়ে দেব না। তোমরা যেমন আমার সন্তান, ও তেমন আমার সন্তান। তোমরা এখন এ বাসায় চুপটি করে বসে থাকো, কোথাও যেও না কিন্তু। আমি এক্ষুনি তোমাদের জন্য নদী থেকে মাছ ধরে নিয়ে আসছি। আমরা কোথাও যাব না, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি আমার ভাই বোনদের দেখে রাখবো। এই বলে হাঁস নদীতে চলে গেল মাছ ধরার উদ্দেশ্যে। এদিকে ঝোপের আড়াল থেকে সেই দুষ্টু পাজি শিয়ালটি হাঁস ও তার ছানাদের সমস্ত কথা শুনে ফেলল। আরে, তাহলে এই হাঁসটা এখানে এসে লুকিয়ে আছে, আর ওকে আমি পুরো জঙ্গল খুঁজে বেড়াই। হাঁসটা দেখি দুটো ছানাও জন্ম দিয়েছে, সাথে একটা সাপের ছানাও। আজ আমাকে এই হাঁসের দুটো ছানাকে ছাড়া যাবে না, ওই হাঁসের ছানা দুটোকে আমার খেতেই হবে। কিন্তু ছানাটি যদি সবল মারে, না, ও তো এখনো অনেক ছোট, মনে হচ্ছে এখনো 20 দাঁত হয়নি। তাই সাপের ছানা কিছু বুঝে ওঠার আগেই আমি ওই হাঁসের ছানা দুটোকে খেয়ে এখান থেকে পালিয়ে যাব। হি 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 হি। এই বলে দুষ্টু পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো আর ছানাদের বলতে লাগলো, এই যে দুষ্ট ছানারা, তোমরা এখন মরার জন্য প্রস্তুত হও, আমি এখন তোমাদের খাবো। তুমি কে? আমরা তোমার কি ক্ষতি করেছি, আর তুমি আমাদের কেনই বা খেতে চাচ্ছ? এত কিছু জেনে তোদের লাভ নেই, তোরা এখন মরার প্রস্তুত হ। বল, কে আগে মরতে চাস? হাঁসের ছানা দুটো বুঝে গেল যে পাজি দুষ্টু শিয়াল তাদেরকে আর ছাড়বে না। তখন হাঁসের ছেলে ছানাটি বলে উঠল, আমাকে খাও, আর আমার বোনকে তুমি খেও না। না, আমাকে খাও, আর আমার ভাইকে তুমি ছেড়ে দাও। দুই ভাই বোনের মধ্যে এত মিল ও ভালোবাসা দেখে সাপের ছানাটি বলে উঠল, না, তুমি আমাকে খাও, আমার ভাই বোনদের তুমি কিছু করবে না। এদিকে ঠিক তখনই মা হাঁসটি খাবার নিয়ে চলে আসলো। এই দুষ্ট পাজি শিয়াল, তুই আবার এসেছিস আমার ছানাগুলোকে খেতে? আমি তো তোর ভয়ে এই ঝোপঝাড়ের ভিতরে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছি, আর তুই সেই খবর কোত্থেকে পেলি শুনি? আমি হলাম শিয়াল পণ্ডিত, আমার থেকে পালিয়ে থাকা এত সহজ না। তোরা যেখানেই থাকিস না কেন, আমি তোদের খুঁজে বের করবই।
এখন তোর ছানাগুলোকে মরার জন্য প্রস্তুত হতে বল। দুষ্ট পাজি শিয়াল, তুই আমার ছানাগুলোকে খাস না, প্রয়োজনে তুই আমাকে খেয়ে ফেল। হি হি হি, আমি তোকে খাচ্ছি না, আমি তোর ছানাকেই খাবো। শিয়াল যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে সাপের ছানার মা চলে আসলো আর বলতে লাগলো, এই দুষ্ট পাজি শিয়াল, তুই আমার ছানাকে খাওয়ার চেষ্টা করছিস? আরে আরে, এত বড় একটা সাপ কোথা থেকে আসলো? এই ভয়ঙ্কর সাপটি যদি কামড়ে দেয় তাহলে তো আমি মরেই যাব। তার চেয়ে ভালো আমি এখান থেকে চলে যাই, এখান থেকে পালাই। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ বোন, তোমার জন্যই আমি আমার ছানাকে ফিরে পেয়েছি। হ্যাঁ দিদি, তোমার ডিমটা রাস্তায় পড়েছিল, আমি সেখান থেকে কুড়িয়ে নিয়ে ডিমে তা দিয়ে তোমার ছানাকে বের করেছি। তোমার ছানাটি এখন আমাকে মা বলে ডাকে। তবে তুমি চাইলে তোমার ছানাটিকে এখন নিয়ে যেতে পারো। না হাসবোন, আমি আমার ছানাকে নিয়ে যাব না। আমার ছানার সাথে আমিও তোমাদের সাথে থাকতে চাই, যাতে ওই দুষ্ট পাজি শিয়াল তোমার ছানাদের কোনো ক্ষতি না করতে পারে। এ তো খুবই ভালো কথা। ঠিক আছে, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। এরপর থেকে তাদের ছানাকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এক হরিণ থাকতো, সে দেখতে অনেক সুন্দর ও স্বাস্থ্যবান ছিল, কিন্তু সে ছিল অনেক ভালো আর বোকা স্বভাবের। হরিণটা স্বাস্থ্যবান থাকার জন্য জঙ্গলের সমস্ত জন্তুদের নজর তার উপরেই থাকতো। তারা সবাই এটাই ভাবতো যে তারা হরিণটাকে শিকার করবে আর খেয়ে নেবে। একদিন হরিণের বন্ধুত্ব এক কাকের সাথে হলো। কাকটা ছিল ভীষণ চালাক স্বভাবের। সে সবসময় হরিণের বিপদে এগিয়ে আসতো, তাকে সাহায্য করত, তার সাথে মিলেমিশে থাকতো। একদিন হরিণ গাছের ছায়ায় ঘুমিয়েছিল, আর ঠিক তখনই এক সিংহের নজর তার উপর পড়ল। সিংহ হরিণকে দেখে ভীষণই খুশি হলো। আরে বাহ, ওই গাছের নিচে একটা নাদুস নুদুস হরিণ শুয়ে আছে। আমার উচিত চুপি চুপি গিয়ে ওই হরিণকে শিকার করা, আর যদি তা না করি তাহলে ওর ঘুম ভেঙে গেলে ও তো দৌড়ে পালাবে। সিংহ হরিণকে শিকার করার জন্য ওর দিকে যেতে থাকলো, আর ঠিক তখনই হরিণের বন্ধু কাক দেখলো যে সিংহ হরিণের দিকে এগিয়ে আসছে। কাক তাড়াতাড়ি গিয়ে সিংহের আগমনের খবর হরিণকে জানালো আর ওকে পালাতে বলল। বন্ধু বন্ধু বন্ধু, তাড়াতাড়ি ওঠো, তোমার দিকে এক সিংহ আসছে, সে তোমাকে খেয়ে নেবে। কাকের কথা শুনে হরিণ ঘুম থেকে উঠল আর সেখান থেকে দৌড়ে পালালো। হরিণকে পালাতে দেখে সিংহ ভীষণই হতাশ হয়ে গেল আর সেখান থেকে চলে গেল। আর এভাবেই যদি কোনো পশু হরিণকে শিকার করার জন্য আসতো, তখন কাক হরিণকে সতর্ক করে দিত, আর এভাবেই কাক হরিণের উপকার করত। একদিন এক শিয়ালের নজর হরিণের ওপর পড়ল। সে খুবই চালাক ও ধূর্ত স্বভাবের ছিল। আরে বাহ, এই হরিণটা দেখতে তো অনেক নাদুস নুদুস। যদি এর মাংস খেতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমি একে শিকার কিভাবে করব? আমি তো এই হরিণের সাইজের থেকে ছোট, আর এর জন্য আমার বন্ধুর সাহায্য নিতে হবে। শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসলো আর সে হরিণের কাছে গেল। বন্ধু, আমি শিয়াল, আমি অন্য জঙ্গল থেকে এসেছি, আর এখানে এসে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি কি এখান থেকে বেরোনোর পথ দেখাতে পারবে? ঠিক আছে বন্ধু, আমি তোমার সাথে গিয়ে জঙ্গল থেকে বেরোনোর পথ দেখাচ্ছি। তবে তাদের ওখানে হরিণের বন্ধু কাকও ছিল। কাকের শিয়ালের প্রতি সন্দেহ হলো আর হরিণকে
তার সাথে যেতে বারণ করলো। বন্ধু হরিণ, আমার এই শিয়ালের কথা ঠিক বলে মনে হচ্ছে না। তুমি এর সাথে কোথাও যাবে না কিন্তু, আর নয়তো তুমি কোনো মুসিবতে ফেঁসে যাবে। বন্ধু, তুমি তো সব সময় সবাইকে সন্দেহের চোখে দেখো। এই সময় শিয়ালের আমাদের প্রয়োজন। ও তো এই জঙ্গলের পথঘাট ঠিক মতো চেনে না। যদি আমরা ওকে সাহায্য না করি তাহলে ও নিজের ঘরে কিভাবে ফিরবে? হরিণ শিয়ালকে পথ দেখানোর জন্য সেখান থেকে রওনা দিল। জঙ্গল থেকে বেরিয়ে শিয়াল গায়ের পাশে ভুট্টার ক্ষেত দেখলো। সেখানে চারপাশে কৃষক জাল বিছিয়ে রেখেছিল। যখন শিয়াল এসব দেখলো তখন সে খুশিতে নেচে উঠল। এটা খুব ভালো সুযোগ এই হরিণকে মেরে ফেলার। আমি হরিণকে এই ক্ষেতে নিয়ে যাই, যাতে এই জালে আটকা পড়ে যায়। তাহলে কৃষক একে মেরে ফেলবে, আর তখন আমি এর মাংস তৃপ্তি করে খেতে পারবো। শিয়াল গিয়ে ওই ক্ষেতের পাশে গিয়ে দাঁড়ালো আর হরিণের দিকে দেখতে লাগলো। ব্যাস ব্যাস বন্ধু, আমি এই গ্রামের পাশেই থাকি। তুমি আমাকে পথ দেখানোর জন্য এই পর্যন্ত চলে এসেছো, এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জঙ্গল থেকে কত দূর চলে এসেছো, নিশ্চয় তোমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ ভাই, আমার তো খুবই ক্ষুধা পেয়েছে। এখানে যদি কোনো খাবার পেয়ে যেতাম তবে খুবই ভালো হতো। ওই দিকে দেখো, এখানে একটা ভুট্টার ক্ষেত রয়েছে। তুমি সেখানে গিয়ে ভুট্টা খেয়ে নাও। আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি। হরিণ ভুট্টা দেখে অনেক খুশি হলো আর সে ভুট্টা খাওয়ার জন্য ক্ষেতের কাছে গেল। কিন্তু যখনই সে খেতে ঢুকতে গেল তখনই সে কৃষকের জালে আটকে গেল। আর তখন সে শিয়ালকে ডাকলো তাকে সাহায্য করার জন্য। শিয়াল ভাই, আমি তো এই জালে পুরোপুরি ভাবে আটকে গেছি। দয়া করে আমাকে এই জাল থেকে বেরোনোর জন্য আমাকে সাহায্য করো না। যখন শিয়াল হরিণের এসব কথা শুনলো তখন সে হরিণের কাছে গেল। কি হয়েছে হরিণ ভাইয়া, তুমি এত জোরে জোরে চিৎকার করছো কেন? শিয়াল, আমি তো কৃষকের বিছানো জালে পুরোপুরি আটকে গেছি। দয়া করে আমাকে এই জাল থেকে বাইরে বের করো, আর নইলে আমি তো কৃষকের হাতে মারাই পড়ব। শিয়াল হরিণের এসব কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। তুমি কি ভেবেছিলে আমি এই খেতে ভুট্টা খাওয়ার জন্য পাঠিয়েছিলাম? মনে হচ্ছে তোমার আমার সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি এই জালে আটকে যাও, যাতে কৃষক তোমাকে ধরে ফেলে আর তোমাকে মেরে ফেলে, যাতে তোমার মরার পর আমি তোমার মাংস খেতে পারি। কেননা আমি খুবই ক্ষুধার্ত, আর কোনো পশুর মাংস পেলে আমি খুবই খুশি হব। শিয়াল, তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে মারার চেষ্টা করেছো। আল্লাহ তোমার এই বিশ্বাসঘাতকতার শাস্তি নিশ্চয় দিবে। হরিণের কথায় রেগে গিয়ে শিয়াল এক ঝোপের আড়ালে গিয়ে লুকালো আর কৃষক খেতে আসার অপেক্ষা করতে লাগলো। অন্যদিকে কাক যখন হরিণকে অনেকক্ষণ দেখলো না তখনও সে হতাশ হয়ে গেল। আরে, এতক্ষণ হয়ে গেল কিন্তু হরিণ শিয়ালকে রাস্তা দেখিয়ে এখনো কেন ফিরে আসছে না? আমার তো বিষয়টা ভালো বলে মনে হচ্ছে না। কোথাও এই শিয়াল হরিণকে সত্যি সত্যি তার জালে ফাঁসায়নি তো? আমি যাই, গিয়ে দেখি হরিণ কোথায় আছে। এই বলে কাক হরিণকে খোঁজার জন্য সেখান থেকে রওনা দিল। কাক হরিণকে খুঁজতে খুঁজতে ভুট্টার খেতে গিয়ে পৌঁছালো। তখনও হরিণ আটকে ছিল। যখন কাক হরিণকে জালে আটকানো অবস্থায় দেখলো তখন সে খুব দুঃখ পেল। তখন কাক হরিণের কাছে গেল। আরে বন্ধু, এটা কি হয়ে গেল? তুমি জালে কিভাবে আটকে গেলে? তুমি তো এই শিয়ালকে রাস্তা দেখানোর জন্য এখানে এসেছিলে, তাই না? কি আর বলবো বন্ধু, ওই বজ্জাত শিয়াল আমার সরলতার সুযোগ নিয়েছে। ও আমাকে মেরে খেতে চায়, আর এজন্য ও জেনে শুনে আমাকে ভুট্টা খাওয়ানোর জন্য এখানে পাঠিয়েছিল। যখন আমি এখানে আসি তখনই এখানে বিছানো জালে আমি আটকে যাই। এতক্ষণে মনে হয় কৃষক এখানে আসছে। ও যদি এসে আমাকে দেখে তাহলে তো ও আমাকে মেরেই ফেলবে। বন্ধু, তুমি আমাকে এখান থেকে বেরোনোর জন্য কিছু একটা করো, আর নয়তো আমি এই কৃষকের হাতেই মারা পড়বো। এই বলে হরিণ জোরে জোরে কাঁদতে লাগলো। নিজের বন্ধুকে দেখে কাক ভীষণই দুঃখ পেল, আর তখন কাক হরিণকে জাল থেকে বের করার জন্য উপায় ভাবতে লাগলো। বন্ধু, আমি একটা বুদ্ধি পেয়েছি। যখনই এই চাষি খেতে আসবে তখন তুমি ওকে দেখে মরার মতো পড়ে
যখনই কৃষক তোমার উপর থেকে জাল উঠাবে তখনই তুমি সুযোগ বুঝে এখান থেকে দৌড় লাগাবে। কাকের কথা শুনে হরিণের মনে একটু স্বস্তি বোধ হলো। ঠিক আছে বন্ধু, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। কিছুক্ষণ পর কৃষক সেখানে আসলো। যখনই হরিণকে মরার মতো দেখলো তখন সে ভাবলো হরিণ জালে আটকে মারা গেছে। আরে এই হরিণটাকে দেখে তো মনে হচ্ছে মারা গেছে, বোধহয় অনেকক্ষণ হলো জালে আটকা গেছে। এখন হরিণটাকে তো এই জাল থেকে বের করতেই হবে, আর নইলে পচের দুর্গন্ধ ছড়াবে। কৃষক যখনই হরিণের উপর থেকে জাল তুলে নিল ঠিক তখনই সুযোগ বুঝে হরিণ সেখান থেকে দৌড় লাগালো। কৃষক তখন দেখলো হরিণ দৌড়ে পালাচ্ছে। তখন সে কুড়াল ছুঁড়ে মারলো, কিন্তু কুড়াল হরিণের গায়ে না লেগে ঝোপের আড়ালে লুকানো থাকা শিয়ালের গায়ে গিয়ে লাগলো, আর সে মারা গেল। এদিকে হরিণ দৌড়ে জঙ্গলের ভিতরে চলে গেল। বন্ধু, আজ যদি তুমি সময় মতো না আসতে তাহলে কৃষক আমাকে মেরে ফেলতো। আমি ওই ধূর্ত শিয়ালের চালাকি বুঝতেই পারিনি, আর তুমি বারণ করা সত্ত্বেও আমি ওর সাথে গিয়েছিলাম। আমাকে মাফ করে দাও বন্ধু। এখন থেকে আমি আর দ্বিতীয়বার ভুল করব না, যার জন্য আমার জীবন বিপদে পড়ে। আমি সবসময় তোমার কথা মতো চলবো। কোনো আফসোস করো না বন্ধু, তোমার সরল মনের সুযোগ নিয়ে ওই শিয়াল চালাকি করেছিল। চালাকির শাস্তি তো সে পেয়ে গেছে, কিন্তু এখন থেকে তুমি কারোর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না কিন্তু, কারণ এতে জীবনের ঝুঁকি থাকে। এরপর থেকে কাক ও হরিণ একসাথেই থাকতে লাগলো, আর ওদের বন্ধুত্ব দেখে জঙ্গলের কোনো পশু পাখি তাদের কাছে আসতে ভয় পেত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকার বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।